তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি। জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। ফুল মিয়ার যদি শির দ্বারা জোর থাকতো, তাহলে ও বিয়ের সময় বলতে পারতো ও কতটুকু লেখাপড়া শিখেছে। মোহর আলীকে লুকিয়ে চিঠি লিখে জানাতে যেত না। ওর প্রথমেই ভাইজানকে বলা উচিত ছিল যেন সত্য কথাটা গোপন না রাখে। সুবোধ বালকের মতো ভাইজানের কথাও শুনতে গেল, ওদিকে শ্বশুর মশার কাছেও ভালো থাকতে গেল। আর এখন দুই নৌকোয় পাড়া দিতে গিয়ে আজ ওর এই দশা। তুমি কি বলতে চাও ওদের কোনোই দোষ নাই? 100 বার আছে, কিন্তু ওরা তো ফুল মিয়ার পায়ে বেড়ি পড়িয়ে রাখেনি। তোমার বড় ছেলে একটা স্ত্রৈণ, না হলে কবে বউয়ের চুলের মুঠি ধরে এ বাড়িতে টেনে নিয়ে আসতো, নয়তো সবার সামনে তালাক দিয়ে এ বাড়িতে ফিরে আসতো। কোনোটাই সে পেরেছে? হ্যাঁ, আমার ফুল বড় নরম সরম মানুষ। তাছাড়া ওরকম দশদাল শাশুড়ির সাথে ও কি বেয়াদবি করতে পারে কখনো? এত বড় আসপর্ধা, 7 সারি আমাদের দাওয়াত পর্যন্ত দিল না। 7 সার কি বলছো বুবু? ছেলে হলো তাতেও তো আমাদের জানালো না। কোন মুখে দিবে? ঠোটকাটা ছেলের কথা বড় মুখ করে বলবে কি করে? হ্যাঁ গো, ফুল ছেলের অপারেশন করে ফিরেছে কিনা খবর নিয়েছিলে? না, এখনো নিয়ে উঠতে পারিনি। কদিন ব্যবসা বাণিজ্য নিয়ে কি ঝক্কি গেল বলো তো। আর হ্যাঁ, আমি তো তোমার ছেলের মতো গোলামি করি না, পারিবারিক ব্যবসা দেখি। এবার একবার খোঁজ নেব। তুমি তো চিঠি লিখে এসেছিলে, চিঠি পেলে নিশ্চয়ই আসবে। আচ্ছা, যদি চিঠি না দেয়, চেপে যায়, তাহলে কেউ আসবে না? আর পেলেও যে আসবে সে কথা জোর দিয়ে বলতে পারি না ভাবি। ওখানে শাশুড়ি যাই বলবে ফুল মিয়া তাই মেনে নেবে। যা মনে হলো ওকে ওখানে কান ধরে উঠায় আর বসায়। এখনো পড়ে আছে। ওর শালা ঢাকায় চাকরির ব্যবস্থা করে দিয়েছে না, চাকরি করছে, লায়ক হয়েছে। তোমরা যত যাই বলো, হ্যাঁ, আমি তো ফুলের মা, ওকে আমি পেটে ধরেছি, আমি ওর সম্পর্কে জানি। ও যদি চিঠিটা পায়, এক দৌড়ে আমার কাছে ছুটে চলে আসবে। আমি খোঁজ নিচ্ছি ও ফিরেছে কিনা। যদি জানতে পারি আমার চিঠিটা ওকে পৌঁছে দেয়নি, তাহলে এবার একটা এসপার ওসপার করে আসবো। আমার চিঠি না দেওয়ার ফল কি হতে পারে সেটা ওদেরকে আমি ভালো করে বুঝিয়ে দেব। আব্বা, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। হ্যাঁ বলো। জামাই, তুমি বলো না। মানে মানে বলছিলাম যে আহা, এত ইতস্তত করছো কেন, বলো। আমি আর সুলতান ভাই চাইছিলাম পদ্মার ওপারে যেতে। শুনেছি ওখানে বেশ ভালো জাতের ইলিশ ওঠে, যদি পেয়ে যাই। বেশ তো, যাবে, কিন্তু ওখানে গেলে তো দিনের দিন ফিরতে পারবে না। জি আব্বা, ওখানে আমার এক বন্ধুর বাড়ি, রাতটা ওখানে কাটিয়ে দেবো। আর মাছটা লবণ মাখিয়ে রাখবো, দিব্যি নোনা ইলিশ খাওয়া যাবে। ঠিক আছে, কালকে তো মিলাদের অনুষ্ঠান, মিলাদটা হয়ে যাক, তারপর যেও। জি আব্বা, তারপর পরই যেতে হবে, না হলে আর যাওয়া হবে না। আমার তো ঢাকায় ফিরতে হবে, আর ছুটিও তো প্রায় শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ও ফুলমা, দাঁড়াও, তোমার একটা চিঠি আছে, তোমার চাচা দিয়ে গিয়েছিলেন, আমার কাছেই আছে। আসলে নানান কাজে ব্যস্ত ছিলাম, দেওয়া হয়ে ওঠেনি। এই অন্তরা, অন্তরা শোন। জি আব্বা। ওই আমার কোবরেজ ঘরের টেবিলের উপরে একটা চিঠি আছে, যা তুমি আনছি। তোমরা যেদিন এসেছো সেদিনই দেওয়া উচিত ছিল। আসলে বয়স হয়েছে তো, সব কিছু মনে থাকে না। তারপর আমার নানা ভাই সুস্থ হয়ে গেছে, সেই আনন্দে ফুলমিয়ার চিঠি। তোমার চিঠি।
কি লেখা আছে? আব্বা লিখেছেন মায়ের শরীর ভালো না, আমাকে খুব দেখতে চেয়েছেন, হয়তো বাঁচবে না। এত শরীর খারাপ, এত গুরুত্বপূর্ণ একটা চিঠি দিতে আমাকে ভুলে গেলেন। এখন বাড়ি গিয়ে যদি মাকে আর দেখতে না পাই, এই মূল্য আমি চোকাবো কি করে? আমার আব্বা লেখা চিঠিটাকে এত অবহেলা করলেন। এটা কি ঠিক হলো বলুন? আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন। আম্মা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। এইখানে? হ্যাঁ, এখানে। কারণ বাড়ি ভর্তি লোক, আর তোমার জামাইও যে কোনো সময় চলে আসতে পারে। আমি চাই না 5 জন লোক আমাদের কথা শুনুক। বুঝতে পেরেছি তুই কি বলবি। যার জন্য করি চুরি সেই বলে চোর। আল্লাহ একটা নসিব আমাকে দিয়েছিল বটে। আম্মা, তোমার আমার জন্য চুরি করতে হবে, তাহলে চোরের বদনামটাও তোমার শুনতে হবে না। কেন এমন করলে মা? এর আগেও তো তোকে আমি বহুবার বলেছি, ওই চিঠি পেয়ে বাড়ি গেলে ফুলের মাথাটা ওরা মুড়িয়ে দেবে, তাতে মরবি তুই। তোর বরের ব্যক্তিত্ব কেন বলতে কিছু নেই, যে যা বোঝায় তাই বোঝে। শেষ পর্যন্ত তো কিছুই সামলাতে পারলে না মা। এখন আমার কি হবে? এখন আমার উঠতে বসতে খোটা শুনতে হবে। আর ওর মার যদি সত্যি মরমর অবস্থা হয়, তাহলে তার কোনো কথাই নেই। ওর মায়ের কিচ্ছু হয়নি, এটা ওদের চাল। আমার মন বলছে এটা হচ্ছে একটা ধানায় পানায় করে শুধু ছেলেকে নিয়ে যাবার চেষ্টা। কিন্তু মা, চিঠিটা আটকে রাখার জন্য না আমাকে সারা জীবন খোটা শুনতে হবে। শুনলে শুনবি, আমি তো তোর ভালোর জন্যই করেছিলাম। এটা কোনো কথা হলো মা? এবার থেকে এরকম কোনো সিদ্ধান্ত না লাগে অন্তত আমাকে একবার বলো। হ্যাঁ, সে তো বলতেই হবে। তোরা এখন বড় হয়ে গেছিস, শেয়ানা হয়ে গেছিস, তোর এখন ছেলে আছে, স্বামী আছে, মায়ের উপর ভরসা করে কি হবে? শব্দ সামার, আল্লাহ যে আমার মরণ দেয় না কেন আমি সেটাই চিন্তা করে পাই না। আম্মা, তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো। আমি তো শুধু বলেছি আমাকে জানাতে। খুব বেশি কি অন্যায় করে ফেলেছি আম্মা? আম্মা, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিগ দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ, বন্ধ করুণা পাখা। এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত, ও যে অজগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, কেন হিল্লোল কলকল্লোলে দুলিছে। কোথায় নিস্তরী ফুল পল্লব পুঞ্জিত, কোথা সে নীর, কোথা আশ্রয় বাধা। তবে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ, বন্ধ করুণা পাখা। থামলে কেন বলো? কতদিন পর তোমার আবৃত্তি শুনছি। পারুল, এখন আর এসব ভালো লাগে না। আজ
হঠাৎ করে তাহলে আবৃত্তি করলে যে? মনে হলো এ ঘোর দুঃসময় একদিন কেটে যাবে। এখনই অন্ধ বন্ধ করো না। সুদিন একদিন আসবেই পারো, অন্ধকারের উৎস থেকে একদিন আলো উৎসারিত হবে। তমস মা জ্যোতির্গময়। এই বিশ্বাস তো শুধু তোমার আমার নয়, শত কোটি দেশবাসীর। একদিন তুমি অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়েছিলে, আমি জানতেও পারিনি। তাহলে আজ আমার মধ্যে যে বিশ্বাসটা আছে তোমার তা টলে যাচ্ছে কেন? জানি না পারুল, আমি জানি না। তাই তো রবীন্দ্রনাথকে আশ্রয় করে বেঁচে থাকতে চাইছি। পারুল, সুবিমলের জন্য মাঝে মাঝে মনটা আমার উতলা হয়ে ওঠে। যদিও আমি জানি দেশ মাতৃকার চরণে ও নিজেকে আত্মসমর্পণ করেছে, কেউ জানি ওর কাছে জীবন মৃত্যু পায়ের ভিত্ত চিত্ত ভাবনাকে। তুমি জানো, সেদিন সুবিমল এসেছিল আমার কাছে, আমি কেঁদে ফেলেছিলাম। ও বলেছিল বিপ্লবী মা কাঁদে না, রক্ত দিয়ে সন্তানের কপালে জয়টিকা পরিয়ে দেয়। সেই থেকে আমি আর কাঁদি না, শুধু অপেক্ষা করি কবে আসবে সেই স্বাধীনতা। আমিও তো সেই বিশ্বাস নিয়ে ছিলাম, কিন্তু সুবিমল যেদিন কলকাতায় ধরা পড়ল, লালবাজার থেকে আমি যেদিন গলা ধাক্কা খেয়ে ফিরে এলাম, তখন থেকে আমার বিশ্বাসটা কেমন টলে উঠল। মিথ্যে বলবো না পারো, সুবিমলের কথা ভেবে আমার মনটা কেমন যেন দুর্বল হয়ে গেল। শুনুন, আমি আমার ছেলেকে দেখার জন্য সেই পূর্ব বাংলা থেকে এসেছি। আমাকে একবার দেখতে দিন। ওর সঙ্গে আপনার দেখা হয় না। যেখান থেকে এসেছেন সেখানে চলে যান। কেন? দেশে কি কোনো আইন কারণ নেই? আমি আদালতের সংলগ্ন হব। এই শালা শুয়া। তোমার ছেলে তো আর জেলে নেই, এখন মুক্ত। যখন মন চায় তখনই তো দেখতে আসে। সেটাই তো ভয়ের কারণ। পুলিশ ওকে অন্য হয়ে খুঁজছে। ওরা যদি ওকে পায় তাহলে তো সবকটা গুলি। অলক্ষণের কথা বলো না, ওরা কিচ্ছু করতে পারবে না। আমার স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ ওকে আগলে রাখবে। ওরে কেউ কিচ্ছু করতে পারবে না। কারণ বাপ কি চায় সন্তানের ক্ষতি হোক, কিছু হোক, তবে তবে আরো ও যদি আবার আসে, ওকে তুমি আসতে পারবে বলে চাই। আমাদের বাড়ি থেকে এখন পুলিশের কড়া নজর। অকারণ ঝুঁকি নেওয়ার তো কোনো মানে হয় না, বলো? হ্যাঁ, আমি ওকে বলে দিব। ও, তুমি কি এখন খাবে? একটু পরে খাই। ও হ্যাঁ, কাল মোহরের বাড়িতে মিলাদের নিমন্ত্রণ, মনে আছে তো? তোমার বন্ধুর বাড়ির অনুষ্ঠান, আমি কি ভুলতে পারি? এতটা খারাপ আমি নই। তুমি জানতে আমার মা চিঠি পাঠিয়েছেন, তা বলেনি আমাকে? আমি জানতাম, কই না তো। মিথ্যে বলো না অন্তরা। তোমার আব্বা মা আমার কাছে লুকোতে পারে, তুমি তো আমার বউ ছিলে, আমাকে এতটুকু ভরসা করতে পারলে না? তুমি আমার কাছে লুকিয়ে গেলে। দেখো, মিথ্যে দোষ দিবে না। আমি চিঠির কথা জানতাম না, আর জানলে আমি তোমাকে বলবো না কেন? আমার কিসের ভয়? আশ্চর্য, তোমার মার অসুখ তুমি বুঝবে। শুধু আমি বুঝবো? তোমার কোনো কর্তব্য নেই? তুমি নগরের বউ নাকি ও বাড়ি ছেড়ে চলে এসেছি বলে সব সম্পর্ক শেষ হয়ে গেছে? একটা কথা মনে রেখো, আমি ও বাড়ি ছেড়ে চলে এলেও আমি ও বাড়িরই সন্তান, আর এটা আমার ছেলে, আমাদের বংশধর। এত যে বড় বড় কথা বলছো, যখন আমি ভরা পোয়াতি 5 মাসের ভারী ছুরিটা নিয়ে হাঁটতে পারছিলাম না, তখন তোমার মা, তোমার চাচি আমাকে তো সারাদিন খাটায়নি। সেসব দিন তুমি ভুলে গেলে?
আমি ভুলিনি, কিন্তু তারপরে যখন তোমার বাসা থেকে চিঠি আসতো আমি তোমাকে জানাতাম, কারণ আমি তোমাকে ও বাসা থেকে কখনো আটকাইনি, আর আমি তো কিছু জানতামই না। তুমি তোমার ছেলেকে ছুঁয়ে কসম খেয়ে বলতে পারবে? কি হচ্ছে এসব? কি শুরু করছো তোমরা? আমি ছেলেকে ছুঁয়ে আছি, মা হয়ে ছেলের নামে কসম কাটবো না, কিন্তু আমি যা বলেছি সবটাই আমার ছেলেকে কোলে নিয়ে বলেছি, কারণ আমি জানি আমি সত্যি কথা বলছি। আমি বলছি অন্তরা কিচ্ছু জানতো না, ওকে মিথ্যে সন্দেহ করো না। হ্যাঁ, চিঠিটা আমার কাছেই ছিল, আমি দিতে ভুলে গিয়েছিলাম। আমার কাছ থেকে নিয়ে তোমার শ্বশুর তোমাকে দিতে চেয়েছিলেন, কিন্তু নানা কাজে হয়তো ভুলে গেছেন, তাই দিতে 2 দিন দেরি হয়ে গেছে। তা আমি এত রাগারাগি কিসের? আপনি কি বলছেন আম্মা? আমার মায়ের অসুখ, আমাকে দেখতে চেয়েছে, আর আপনি বলছেন রাগারাগি করছি কেন? দেখো, একটা ভুল হয়ে গেছে। এতদিন তো তুমি এখানে ছিলে, কই কেউ তো তোমার কোনো খবর নিতে আসেনি, তোমার ছেলের মুখ পর্যন্ত কেউ দেখতে আসেনি। সেদিন তোমার বাড়ি থেকে তোমার কাকা যখন চিঠি নিয়ে এসেছিল, তখন আমি কুটুম বাড়ির লোক হিসেবে তাকে আপ্যায়ন করতে চেয়েছিলাম, কিন্তু তিনি বসেন উনি, জল পর্যন্ত স্পর্শ করেননি। উপরন্তু আমাকে অপমান করে গেছেন, কিন্তু তোমার মুখে দেখেছি আমি তাকে কিচ্ছু বলিনি। কিন্তু আপনি একবার আমার মায়ের দিকটা ভেবে দেখুন। মানছি তারা আপনার মেয়ের সঙ্গে ভালো ব্যবহার করেনি। শুধু ভালো ব্যবহার করেনি নয়, রীতিমতো তাকে কষ্ট দিয়েছে। সেদিন ঠিক সময় যদি ওকে ফিরিয়ে না আনতাম, তাহলে এতদিনে মেয়েটা আমার মরে যেত। আমি তো তাদেরকে সমর্থনই দেইনি। সেই সময় আমি বাড়ি ছেড়ে চলেও এসেছিলাম। এখন আমার মায়ের অসুখ, এই সময় একজন ছেলে হিসেবে কি তাকে দেখতে যাওয়া আমার উচিত নয় বলুন? যাও না, একেবারেই চলে যাও। কে আটকে রেখেছে তোমাকে? তুই থামবি? যাবে, নিশ্চয়ই যাবে। আমি তো তোমাকে যেতে বারণ করিনি বাবা। তোমার শ্বশুর নিজেকে অপরাধী মনে করছে তোমাকে চিঠিটা দিতে দেরি হয়েছিল বলে, কিন্তু মাত্র 2 দিন দেরি হয়েছে, তা আমি এত রাগারাগি করা কেন? আর তাছাড়া আমরা তো তোমার ছেলেকে নিয়ে মেতেছিলাম, চিঠিটা বেশ কিছুদিন আগে দিয়ে গেছিল, তাই আমি কালই যাব, গিয়ে দেখি মা কেমন আছে। কালে বাড়িতে মিলাদ, লোকে যখন জিজ্ঞেস করবে তুমি কোথায়, তখন আমি কি বলবো? তাই বলে জেনে শুনে আরো একটা দিন দেরি করব? আল্লাহ না করুক আম্মার যদি এর মধ্যে কিছু হয়ে যায়। আব্বা তো লিখেছেন তিনি শয্যাশায়ী। না না বাবা, তোমাকে কাল মিলাদে থাকতে হবে না। পাড়া প্রতিবেশীদেরকে যা বলার তা আমি বলে দেব। আম্মা, তুই চুপ কর, এটা সম্পূর্ণ ফুলমিয়ার ব্যাপার। সে ঠিক করবে 5 জনের সাথে মিলাদে সে থাকবে নাকি মাকে দেখতে যাবে। কিরে, তুই এত রাতে এই ঘরে ঘুমাসনি? তোর আম্মু কোথায়? অন্তরা আপার সঙ্গে কথা বলছে, দাওয়ায় বললো পানিটা দিয়ে আসতে। ও আচ্ছা, যা। জামাই কি কিছু বলেছে? কে বললো? না, কেউ বলেনি, আন্দাজ করলাম। তা না হলে এত রাত পর্যন্ত অন্তরের সাথে কিসের কথা? বাবা, কে বলেছে তোমার সাংসারিক বুদ্ধি নেই? আমার কথার কিন্তু উত্তর হলো না। হ্যাঁ, একটু রাগ করছিল। বিষ নেই সাপের কুলোপানা চক্কর। আমার ছেলে যদি চাকরিটা না দিত তাহলে কি হতো? খেতিস কি, আর বউ বাচ্চাকে বা খাওয়াতিস কি? এতদিন পরে মায়ের জন্য একেবারে দরদ উতলে উঠেছে, অথচ মা একবারের জন্য ছেলেটাকে একটু দেখতে চায়নি। আমি বলছি, দেখো নিশ্চয়ই কোনো কুমতলব আছে, তা না হলে চিঠি দিয়ে ছেলেকে ডেকে পাঠাতো না। ভুলটা আমাদেরই হয়েছে। এতদিন আগে চিঠিটা এসেছে, আমরা ভেতরে ভেতরে একটু খোঁজ নিলেই পারতাম যে আসলে ওর মায়ের কি হয়েছে। ওরা ওদের ছেলেকে ডেকেছে, এ ব্যাপারে আমরা কেন খোঁজ করতে যাব?
আর আমরা তো ফুলমিয়াকে বলিনি এখানে এসে থাকতে, সে স্বেচ্ছায় এসেছে। আর আমার মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে সুলেমান ওকে চাকরি দিয়েছে, ব্যাস এইটুকুই তো। ব্যাপারটা এত সোজা নয় গো। আমার মন বলছে যে ওরা ওদের নাতিকে ফেরত চাইবে। এতদিন চুপচাপ ছিল, বাচ্চার ঝক্কি ঝামেলা আমাদের ঘাড়ের উপর দিয়ে সামলে নিল। এখন দেখো ওরা ঠিকই ওদের বংশের ছেলেকে ফেরত চাইবে। ছেলে তো ওদেরই বংশধর, আমার মেয়ে তো ওই বংশের বউ। তুমি কি ভেবেছো আমি ওই দোজখের মধ্যে অন্তরাকে বাচ্চা সহ আবার পাঠাবো? তার আগে ওর গলায় আমি দড়ি কলসি বেঁধে ঝুলিয়ে দেব। তুমি কি ভেবেছো আমি ওই দোজখের মধ্যে অন্তরাকে বাচ্চা সহ আবার পাঠাবো? তার আগে ওর গলায় আমি দড়ি কলসি বেঁধে ঝুলিয়ে দেব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগেই এত কিছু ভাবার দরকার নেই। তার আগে বলো যে ফুলমিয়ার চিঠিটা পেয়ে কি বলবো? বলবে আবার কি? অন্তরাকে দোষ দিচ্ছিল, বলছিল যে ও নাকি আগে থেকে ব্যাপারটা জানতো। আশ্চর্য ব্যাপার সত্যি। তখন আমি বাধ্য হয়ে বললাম যে অন্তরা কিছুই জানতো না, জানতাম আমি আর তোমার শ্বশুর, কিন্তু আমরা তোমাকে ব্যাপারটা বলতে ভুলে গেছিলাম। ফুলমিয়ার অবশ্য রাগ করাটা অস্বাভাবিক কিছু নয়। আমরা ওকে চিঠিটা আগে দিলে ওই কদিনের মধ্যে ঘুরে আসতে পারত। দুদিন পরে যাবে তাতে কি? ওর মায়ের তো আর তেমন কোনো কিছু হয়নি। না, মাতৃভক্তি এখন একেবারে উতলে উঠেছে। কাল সকালেই যাবে, কাল মিলাদের সময় সে থাকবে না। ভুলটা আসলে আমিই করেছি। একদিন আগেও যদি চিঠিটা দিতাম ওর মাকে দেখে আসতে পারতো, এরপর তো আর সময়ই পাবে না। এই জন্যই তো আমি চেয়েছিলাম চিঠিটা আরো পরে দিতে, তাতে অন্তত পক্ষে মেয়ে আর নাতিকে নিয়ে তো টানাটানি হতো না। এখন তো সেই সুযোগটাও রয়ে গেল। না, ওরকম কিছু হবে না। মাকে সুস্থ দেখলে হয়তো জামাইয়ের মনটা শান্ত হবে। যতই হোক আর যত দূরেই থাক, মা তো নারীর টান, সে অস্বীকার করা যায়। যাক, এত ভেবে লাভ নেই। জামাই আগে ফিরে আসুক, দেখি কি বলে, তারপর সেই বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। এখন শুয়ে পড়ো, সকাল হলেই তো আবার মিলাদের আয়োজন করতে হবে। এখন ভালোই ভালোই মিলাদটা সারতে পারলেই হয়। আল্লাহ তুমি রহম করো। তোমার আব্বা মা আমার কাছে লুকোতে পারে, তুমি তো আমার বউ ছিলে, আমাকে এতটুকু ভরসা করতে পারলে না? তুমি আমার কাছে লুকিয়ে গেলে। একটা কথা মনে রেখো, আমি ও বাড়ি ছেড়ে চলে এলেও আমি ও বাড়ির সন্তান, আর এটা আমার ছেলে, আমাদের বংশধর। আপনি কি বলছেন আম্মা? আমার মায়ের অসুখ, আমাকে দেখতে চেয়েছে, আর আপনি বলছেন রাগারাগি করছে কেন? অন্তরা, এত রাতে এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুমি যতদিন না পর্যন্ত আমার আব্বু আম্মুর সঙ্গে মানিয়ে চলবে, ততদিন পর্যন্ত আমিও তোমার বাপের বাড়ি যাব না। ও, এখন বুঝতে পেরেছি, এই জন্যই সকাল থেকে মন খারাপ না? আব্বা আম্মার জন্য মন কেঁদে উঠেছে বুঝি? কাঁদবেই তো, তোমার মতো মেয়েকে বিয়ে করেছি, তাই সারা জীবন কাঁদতে হবে না? বাড়ির কোনো অনুষ্ঠানে তো আমি যেতে পারি না। তুমি যেমন আমার বাড়ির কোনো অনুষ্ঠানে যাও না, ঠিক আমিও তোমার বাড়ির কোনো অনুষ্ঠানে যাব না, এটা আমি নিয়ত করেছি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।
তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।